পার্কের ভিতর বসে আছে আকাশ। তার বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতেছে। লেখাপড়া শেষ করে গত 1 মাস ধরে এরকম ভাবে ঘোরাঘুরি করতেছে আর বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতেছে। এমন সময় তার বন্ধু শ্যাম বলতে লাগলো, এই আকাশ, তুই যদি আমার কথা মানতে পারিস তাহলে আমি তোকে 10,000 টাকা দিব। আমি যা বলবো তাই করতে হবে। তাড়াতাড়ি বল, এ শালা 10,000 টাকা কম কথা না। তাড়াতাড়ি বল, তুই যেটা বলবি আমি সেটাই করব। ঠিক আছে, আমি তাহলে বলতেছি, ওই যে দেখ বেঞ্চে বসে আছে একটা মেয়ে, ওই মেয়েটাকে এখন গিয়ে লিপকিস করে আসবি তার ঠোঁটে। লিপকিস করে তাড়াতাড়ি করে এই পার্কের ভেতর থেকে চলে যাবি সামনে 3 রাস্তার মোড়ে। যদি দেখি তুই লিপকিস করেছিস তাহলে আমি তোকে 10,000 টাকা দিব, আর যদি দেখি লিপকিস করিস নাই তাহলে 1 টাকাও দিব না। কি বলিস তোরা? ঠিক আছে, তাহলে ডিল ডান করলাম। আকাশ তার বন্ধু বান্ধবের কথা মতো চলে আসলো সেই মেয়েটার কাছে। এইদিকে মেয়েটা তার বান্ধবীদের সাথে বসে বসে আড্ডা দিতেছে। আকাশ আস্তে আস্তে করে সে মেয়েটার পাশে বসে চট করে মেয়েটার ঠোঁটের সাথে তার ঠোঁট একত্রিত করে হালকাভাবে একটা লিপ কিস করে ওইখান থেকে দৌড়ে পালিয়ে গেল। হুট করে কি হয়ে গেল কেউ কিছু বুঝতে পারলো না। এইদিকে আকাশের বন্ধু বান্ধব সবার চোখ মাথার উপর উঠে গেছে। এখন কি করবে তারা? 13,000 টাকা আকাশকে দিতে হবে। রানা সিয়ামকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শালা সিয়ামের বাচ্চা, তোর জন্য 2,000 টাকা আমার পকেট থেকে চলে গেছে। আমার যে 10,000 টাকা গেছে এই কথা বলবে কে? শালা 2,000 টাকা নিয়ে এরকম করতেছি। যা, তোর 2,000 টাকা দিয়ে দেবো রে কোনো একদিন তোর বিয়েতে। ঠিক আছে, 2,000 টাকা যাতে আমি সাথে সাথে পেয়ে যাই আমার বিয়ের দিন। এখন চল আকাশকে দেখি শালা কোথায় গেছে। টাকাগুলো পাওয়ার জন্য বলবো যে, টাকাগুলো পাওয়ার পর বলবে যে আমাদেরকে টিট দেওয়ার জন্য। ঠিক আছে, চল তাহলে বাইরে যাই, গিয়ে দেখি আকাশ কোথায় গেছে। এই বলে আকাশের বন্ধু বান্ধব চলে আসলো পার্কের বাইরে। এইদিকে মেয়েগুলো অবাক হয়ে আছে এখনো। মেয়েটার বান্ধবী বলতে লাগলো, আইরিন, কিছুক্ষণের মধ্যেই এসব কি হয়ে গেল বুঝতেই পারলাম না। শালার কপাল, শুধু তোর সাথে এরকম হয় কেন? আমাদের সাথে হতে পারে না? আজ পর্যন্ত তুই 2 জনের প্রপোজ পাইছিস, আর আজকে তুই প্রপোজ তো দূরের কথা, সোজা লিপকিস করে দিয়ে এইখান থেকে চলে গেছে, আর তুই তাকে কোনো কিছু বলিসও নাই। বলবো কিভাবে? টুনির বাচ্চা, তুই দেখি না ছেলেটা দৌড়ে এখান থেকে পালিয়ে গেছে। যদি তাকে ধরতে পারতাম তাহলে মাথায় তুলে এক আছাড় মারতাম, হাড্ডি গুড্ডি ভেঙে ফেলতাম তার। একবার শুধু দেখা পাই, এরপরে ওর বিচার করব। ছেলেটার মুখ দেখেছিস নাকি? তুই যে ছেলেটার বিচার করবি? হ্যাঁ, ছেলেটার মুখ দেখেছি আমি। এখন আমি বাসায় চলে গেলাম, আমার ভালো লাগতেছে না। এমনিতেই ওই ছেলেটা একরকম করেছে, আবার বাড়ি থেকে ঝগড়া করে এসেছিলাম। এই বলে আইরিন পার্ক থেকে চলে আসলো বাসায়। অন্যদিকে আকাশ তার বন্ধু বান্ধবদের নিয়ে চলে আসলো একটা হোটেলে। বসে বসে বিরিয়ানি খাইতেছে আর আকাশ রানাকে উদ্দেশ্য করে বলতেছে, শালা সব সময় যে বলিস আমাকে ভিতর ডিম ভিতর ডিম, আজকে দেখলি এই ভিতর ডিম কি করতে পারে। এইরকম বড় বড় টাকার বান্ডিল ধরবি আমার সামনে, দেখবি কত সহজভাবে করে ফেলি। ভাই, আমার ধরার দরকার নেই, আমার শিক্ষা হয়ে গেছে। তুই যে কি করতে পারিস এটা খুব ভালো করে জানা হয়ে গেছে আমার। এই তো এখন জেনে গিয়েছিস, ভালো কথা। আর যাতে কোনোদিন আমার সাথে এরকম লাগতে আসিস যেন। আকাশ তার বন্ধু বান্ধবের সাথে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। বাড়ির ভিতরে প্রবেশ করতে করতে আকাশ তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু আব্বু অফিস থেকে চলে এসেছে নাকি? হ্যাঁ, তোর আব্বু অফিস থেকে চলে এসেছে আর বলেছে যে তুই গিয়ে দেখা করে আসবি। তোর সাথে নাকি কি কথা বলবে। যা, তোর আব্বু রুমে আছে, আমি রান্না করতেছি। আমার জন্য রান্না করতে হবে না, আমি বাহির থেকে বন্ধু বান্ধবের সাথে খাওয়া দাওয়া করে এসেছি, তোমরা নিজেরা খেয়ে নিও। ঠিক আছে, আমরা নিজেরা খাওয়া দাওয়া করে নেব। তুই এখন তোর আব্বুর কাছে যা, গিয়ে দেখ তোর আব্বু কি বলে। আকাশ তার আম্মুকে আর কিছু না বলে চলে আসলো তার আব্বুর রুমে। এসে দেখে তার আব্বু ফোনে যেন কার সাথে কথা বলতেছে। আকাশকে দেখে ফোনটা রেখে দিয়ে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে, তোকে না বলেছিলাম চাকরি ইন্টারভিউ দিয়ে যাওয়ার জন্য? তুই চাকরি ইন্টারভিউ দিতে যাসনি কেন? আকাশ তার জিভায় কামড় দিয়ে তার আব্বুর উদ্দেশ্যে বলতে লাগলো, আব্বু, আই এম রিয়েলি সরি, আসলে আজকে করতে পারি নাই। এটার জন্য আজকে ইন্টারভিউ দিতে যেতে পারি নাই। কালকে দেখি যদি কোনো অফিস থেকে ইন্টারভিউ এর জন্য নেই, তাহলে আমি কালকে সকাল সকাল চলে যাব। আমি জানি তুই সকাল সকাল কোনদিনই ঘুম থেকে উঠবি না। এটার জন্য আমি তোকে আমার অফিসের বসের সাথে কথা বলে রেখেছি। আমার বস বলেছে যে ওনার মেয়ের একটা অফিস চালায়। সেই অফিসে তুই যাইতি, ওইখানে নাকি লোক নিতেছে। ওইখানে একবার গিয়ে ট্রাই করতে পারিস, তোর রেজাল্ট ভালো আসে, হয়তো চাকরিটা হয়ে যেতে পারে। ঠিক আছে আব্বু, তুমি সময় বলে দিও, আমি ঠিক সময় ওইখানে পৌঁছে যাব। আকাশের আপু আকাশের সাথে আরো কিছু কথা বলে চলে আসলো নিচে।
অন্যদিকে আকাশ তার রুমে বসে ফোন টিপতেছে। রাত 9টা। আকাশ বসে আছে কম্পিউটারের সামনে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর আকাশের ইমেলে একটা মেসেজ আসলো। আকাশ ইমেলটা চেক করতে দেখতে পেল আর 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 গ্রুপ অফ কোম্পানি থেকে একটা মেসেজ এসেছে। মেসেজটা পড়তে আকাশ খুশিতে লাফ দিয়ে উঠে তাড়াতাড়ি করে চলে আসলো নিচে। এসে দেখে তার আব্বু আম্মু বসে খাবার খাইতেছে। আকাশ তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, তোমাদের জন্য একটা খুশির খবর আছে। আর আর গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যানের ইমেল থেকে একটা মেইল এসেছে। ওই অফিসে আমার চাকরি হয়েছে। কালকে আমার জয়েনিং। আম্মু কালকে সকাল সকাল আমাকে ডেকে দিবে। প্রথম দিন যাতে অফিসে দেরি না করি। আমার জন্য দোয়া করো যাতে অফিসে আমি খুব ভালোভাবে কাজ করতে পারি। ঠিক আছে, যা তুই তাহলে এখন তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে নে। সকাল সকাল তোকে আমি ডেকে দেবো নে, সকালে যাতে আর দেরি না হয় তোর। আকাশ চলে যেতেই আকাশের আব্বু আকাশের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, যাক, অবশেষে আমার বসের মেয়ের কোম্পানিতে আমার ছেলের চাকরিটা হয়ে গেছে। এখন ভালোভাবে চাকরিটা করতে পারলেই চলবে। আমার তো একটা জিনিস নিয়ে ভয় হয়, ছেলেটা তো খুবই রাগী। যদি বসের সাথে খারাপ ব্যবহার করে তখন বস আবার এসে বলবে যে আমার ছেলে খারাপ ব্যবহার করে। তুমি একটু সকালবেলা তাকে বুঝে বলে দিও যাতে খারাপ ব্যবহার না করে। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি আকাশকে বুঝিয়ে বলে দেবো যাতে তার বসের সাথে খারাপ ব্যবহার না করে। দুজন খাওয়া দাওয়া করে চলে গেল। পরের দিন সকাল 5টা। আকাশকে ডাকতে লাগলো। এদিকে আকাশ ঘুমের ঘরে তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, মাত্র 5টা বাজে আর আধা ঘন্টা ঘুমাই। তুমি একটু যাও, আধা ঘন্টা পরে আমাকে এসে দেখবে আমি ঘুম থেকে উঠে গেছি। এইরকম কতবার বলেছিস, কিন্তু তুই ঠিক টাইমে ঘুম থেকে উঠিস না। এখন ওঠ তাড়াতাড়ি। তোর আব্বু যদি তোর রুমে এসে দেখে তুই এখনো ঘুম থেকে উঠিস নাই, পরে কিন্তু তোর আব্বু আবার তোকে বকাবকি করবে। তাড়াতাড়ি ওঠ ঘুম থেকে। আকাশ আর বিছানায় শুয়ে না থেকে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। হালকা পাতলা নাস্তা করে আবারও তার রুমে এসে কিছুক্ষণ ফোন টিপে অফিসের জন্য রেডি হয়ে তার সকল কাগজপত্র নিয়ে সোজা চলে আসলো সেই অফিসের সামনে। ঘড়ির দিকে তাকাতেই দেখতে পেল 9টা 42 বাজে। আকাশ মনে মনে বলতে লাগলো, আরো তো 18 মিনিট সময় আছে। এই 18 মিনিট না হয় বাহিরে কাটিয়ে যাই। এইসব ভাবতে ভাবতে আকাশ বাহিরে দাঁড়িয়ে রইল। 18 মিনিট শেষ হতেই আকাশ চলে আসলো অফিসের ভিতরে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর পিয়ন এসে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমার নাম কি আকাশ? ম্যাডাম বলেছে যে তোমাকে ভিতরে যাওয়ার জন্য। যাও, ম্যাডামের সাথে গিয়ে দেখা করে আসো। আকাশ চলে আসলো তার ম্যাডামের কেবিনের ভিতর। এইদিকে আইরিন চেয়ারে বসে চেয়ারটা ঘুরিয়ে দেওয়ালের দিকে তাকিয়ে কার সাথে যেন কথা বলছে। এদিকে আকাশ চুপচাপ দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ কথা বলা শেষ হতেই আইরিন সামনের দিকে ফিরতেই আকাশকে দেখে চোখ বড় বড় করে বলতে লাগলো, এই ছেলে, তুই এখানে কি করিস? তোকে অনুমতি দিয়েছে কে এই অফিসের ভেতরে আসার জন্য? হ্যাঁ, আমার নাম আকাশ। আরে ম্যাডাম, আমি গত 1 মাস আগে অনলাইনে আপনার অফিসে সিভি দিয়েছিলাম। এই দেখেন, কালকে রাতে অ্যাকসেপ্ট করেছেন আর মেসেজও দিয়েছেন যে অফিসে আসার জন্য। আর এখন আপনি বলতেছেন যে আমি কে? তুই কালকে মদিনা পার্কে গিয়েছিলি না? হ্যাঁ ম্যাডাম, আমি তো কালকে মদিনা পার্কে গিয়েছিলাম। ওইখানে অনেকক্ষণ ছিলাম। কেন, কোনো কিছু হয়েছে নাকি ওইখানে কালকে? হ্যাঁ, কালকে তুই একটা মেয়েকে লিপ কিস করে দৌড়ে ওই পার্কের ভেতর থেকে বাইরে চলে এসেছিস, তাই না? এই রে ম্যাডাম, এই লিপ কিসের কথা জানলো কিভাবে? ম্যাডাম কি ওইখানে ছিল নাকি? নিশ্চয়ই ওইখানে ছিল। যা হবার পরে দেখা যাবে। এখন সত্যি কথা বলে দেই আমাকে। হ্যাঁ ম্যাডাম, আমি বন্ধুদের সাথে বাজি ধরে একটা মেয়েকে লিপ কিস করে ওইখান থেকে দৌড়ে পালিয়ে গিয়েছিলাম। আপনি দেখেছেন নাকি আমি একটা মেয়েকে লিপ কিস করেছি? দেখতে যাব কেন? তুই যে লিপ কিস করেছিস, জানিস কাকে লিপ কিস করেছিস? না ম্যাডাম, কাকে লিপ কিস করেছি? আমাকে লিপ কিস করেছিস তুই। আকাশ চোখ বড় বড় করে আইরিনের দিকে তাকিয়ে রইল। এদিকে আইরিন রাগে তার পুরো মুখ লাল হয়ে গেছে। আকাশ এরকম অবস্থা দেখে এক পা করে পিছনের দিকে যেতে লাগলো। এটা দেখে আইরিন বলতে লাগলো, কিরে, ভয় পেয়ে এখন পিছনের দিকে যেতেছিস কেন? চুপচাপ যেখানে দাঁড়িয়ে আছিস সেখানে দাঁড়িয়ে থাক। নড়াচড়া করবি, তোর খবর আছে। আকাশ একেবারে চুপচাপ ওইখানে দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ পর আইরিন তার চেয়ার থেকে উঠে কেবিনের দরজাটা লাগিয়ে দিয়ে আকাশের সামনে এসে দাঁড়ালো। ঠাস ঠাস করে আকাশের গালে চড় মেরে দিয়ে বলতে লাগলো, তোর কি লজ্জা শরম নেই? যদি লজ্জা শরম থাকতো তাহলে তুই এরকম করতে পারতি না অপরিচিত একটা মেয়ের সাথে। আকাশ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি বলবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ পর আইরিন আবারও বলতে লাগলো, তোকে আমার অফিসে চাকরি দিলে তুই আমার অফিসের স্টাফদের সাথে কি না কি করে বসবি, তখন আমার অফিসের অপমান হবে। তার চাইতে ভালো হবে তুই এই অফিস থেকে চলে যা। তোর এই অফিসের কাজ করার দরকার নেই। সরি ম্যাডাম, সেই কাজটা করার জন্য আসলে আমার বন্ধুরা বাজি ধরেছিল, তো
13,000 টাকা। এটার জন্য আমি লোভ সামলাতে না পেরে আপনাকে লিপ কিস করে বসেছি। প্লিজ ম্যাডাম, মাফ করে দেন আমাকে। অনেক আশা নিয়ে আপনার অফিসে এসেছি। আপনি যদি আমাকে বের করে দেন তাহলে আমার আব্বু আম্মুর মনটা ভেঙে যাবে। আইরিন আর কিছু বলতে যাবে এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি তার আব্বু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে আইরিনের আব্বু বলতে লাগলো, আইরিন, আজকে এখন মনে হয় তোর অফিসে আকাশ নামের একটা ছেলে নতুন গেছে। ওইটা হচ্ছে তোর শফিক আঙ্কেলের ছেলে। আব্বু, তুমি কোন শফিক আঙ্কেলের কথা বলতেছো? আমাদের অফিসে যে চাকরি করে তার কথা বলতেছি। ওইটা হচ্ছে ওনার ছেলে। তুই তাকে চাকরিটা দিয়েছিস। ছেলেটা খুবই ভালো। ছেলেটা কেমন ভালো এটা একমাত্র আমি জানি। ঠিক আছে আব্বু, তুমি চিন্তা করো না, আমি ছেলেটাকে চাকরি দিয়ে দিব। এই বলে আইরিন কলটা কেটে দিল। আকাশের গালে আরো 2টা চড় মেরে আইরিন আকাশকে বলতে লাগলো, আব্বু, আব্বুর কথায় আমি তোকে আমার অফিসে চাকরি করার জন্য রাখতেছি। আব্বু যদি না বলতো তাহলে আমি তোকে কখনোই রাখতাম না। তুই আমার অফিসের কোনো কর্মচারীর সাথে কথা বলতে পারবি না, ছেলে হোক আর মেয়ে হোক। দরকার পড়লে তুই আমার কেবিনে এসে আমার কাছ থেকে জিজ্ঞাসা করে যাবি কি সমস্যা। আর যদি আমি সিসি ক্যামেরা ফুটেজে দেখি তুই কোনো স্টাফের সাথে কথা বলেছিস তাহলে তোর খবর আছে। একদম বোবার মতো হয়ে থাকবি, কোনো কথা বলবি না। ঠিক আছে ম্যাডাম, আপনি যা বলবেন তাই হবে। আপনি বলেছেন বোবার মতো হয়ে থাকতাম, আমি বোবার মতো হয়ে থাকবো। এখন আমাকে কি কি কাজ করতে হবে এটা একটু বলে দেন। এখন তোমাকে তেমন কিছু করতে হবে না। এই অফিসটা পুরো 10 বার রাউন্ড দিয়ে আসো এবং কোথায় কি আছে এইসব কিছু এসে বলবে আমাকে। যদি না বলতে পারো তাহলে তোমাকে চাকরি থেকে বের করে দিব। ম্যাডাম, বারবার চাকরি থেকে বের করে দিবেন এরকম ভয় দেখাবেন না। আমার আব্বু কিন্তু আপনার বাবার অফিসে চাকরি করে। আব্বুকে উল্টাপাল্টা বুঝিয়ে বললে আব্বু কিন্তু আপনার আব্বুর কাছে নালিশ করতে বাধ্য হবে। তোর আব্বু আমার আব্বুর কাছে নালিশ করলে কোনো কিছুই হবে না, কারণ আমার আব্বু খুব ভালো করে জানে তার মেয়ে কেমন। তোকে যেই কাজ দিয়েছি সেই কাজ কর গিয়ে, যা তাড়াতাড়ি। আকাশ ওইখান থেকে চলে আসলো বাইরে। পুরো অফিসটা ঘুরে ঘুরে দেখতেছে কোথায় কি আছে। এদিকে আইরিন তার কেবিনে বসে ফোনে যেন কার সাথে কথা বলতেছে। চলেন শুনে আসি আইরিন কার সাথে কথা বলতেছে। হ্যালো ফারিয়া, কালকে আমাকে যে ছেলেটা চুমু দিয়ে পার্ক থেকে চলে গিয়েছিল ওই ছেলেটা আজকে আমাদের অফিসে চাকরি করতে এসেছে। এখন ভাবতেছি ওই ছেলেটাকে একটা শাস্তি দিব। ভেবে চিন্তে লাভ নেই, তুই তাড়াতাড়ি এই ছেলেটাকে এমন একটা শিক্ষা দে যাতে এই ছেলেটা আর কোনোদিন কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার না করতে পারে। তবে এখানে ছেলেটার তেমন অপরাধ নেই। ছেলেটার বন্ধুরা তাকে টাকার লোভ দেখিয়ে বলেছে যে এই কাজ করার জন্য, তাই ছেলেটা এই কাজ করেছে। তবে আমার কাছ থেকে শাস্তি পাবে এটা ধরে না, একদম পাক্কা। তাকে তো আমি শাস্তি দিবই। আইরিন ফারিয়ার সাথে কথা বলতেছে। অন্যদিকে আকাশ পুরো অফিস ঘুরে ঘুরে দেখতেছে। এমন সময় একটা মেয়ে আকাশকে ডাক দিল। আকাশ একবার এগিয়ে যেতে যাবে এমন সময় আইরিনের কথা মনে পড়ে গেল। আকাশ ওই মেয়েটার কাছে না গিয়ে তার কাজ করতে লাগলো। দীর্ঘ 3 ঘন্টা ঘোরাঘুরি করার পর আকাশ চলে আসলো আইরিনের কেবিনে। কেবিনের ভিতরে প্রবেশ করে আইরিনকে উদ্দেশ্য করে আকাশ বলতে লাগলো, ম্যাডাম, আমি পুরো অফিস ঘুরে ঘুরে দেখে এসেছি। এখন বলেন কি প্রশ্ন করবেন। ভেরি গুড, তুমি পুরো অফিস ঘুরে ঘুরে দেখে এসেছো। এখন এই কাজ করো, তুমি এই ফাইলগুলো 4 তলার 205 নাম্বার কেবিনে দিয়ে আসবে। যার কাছে দিয়ে আসবে সে কিন্তু মেয়ে, ভুলেও কথা বলবে না। ম্যাডাম, আমাকে একটা মেয়ে ডাক দিয়েছিল কিন্তু আমি কথা বলি নাই। আমি আমার মতো ঘোরাঘুরি করে চলে এসেছি। বেশ ভালো করেছো। আর এই ফাইলগুলো জমা দিয়ে আমার কেবিনে আসো তাড়াতাড়ি, তোমার শাস্তি আছে। আকাশ আইরিনের কাছ থেকে ফাইল নিয়ে চলে আসলো 4 তলায় 205 নম্বর কেবিনে। ফাইলগুলো দিয়ে আকাশ হাঁটতে হাঁটতে নিচের দিকে যাইতেছে। এমন সময় হুট করে একটা মেয়ে আকাশের সামনে আসতেই আকাশ নিজেকে কন্ট্রোল করতে না পেরে পড়ে গেল মেয়েটার উপর। এদিকে আইরিন বিষয়টা পুরো সিসি ক্যামেরায় দেখে ফেলেছে। এটা দেখার পর আইরিন মনে মনে বলতে লাগলো, এই ছেলেটা তো লুচ্চা, এই ছেলেটাকে অফিসে রাখা যাবে না। এই ছেলেটাকে অফিসে রাখলে নিশ্চয়ই আরো খারাপ কাজ করবে। আমার সাথে তো একবার খারাপ কাজ করেছে, আমি আর চাই না অন্য মেয়ের সাথে করুক। আইরিন বসে বসে এসব ভাবতেছে। এইদিকে আকাশ মেয়েটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সরি ম্যাম, আসলে আমি দেখতে পাই নাই। আপনি যে সামনে থেকে। ওকে, সমস্যা নেই, তুমিও দেখতে পাও নাই, আমিও দেখতে পাইনি। ম্যাডামের কাছে কোনো কিছু বলার দরকার নেই। যদি বলো তাহলে ম্যাডাম তোমাকে অফিস থেকে বের করে দেবে। ঠিক আছে, আমি তাহলে এখন যাই ম্যাডাম। আবার সিসি ক্যামেরায় যদি দেখে ফেলে তাহলে অনেক বড় সমস্যা হবে। এই বলে আকাশ ওইখান থেকে তাড়াতাড়ি করে চলে আসলো আইরিনের কেবিনে। চুপচাপ বসে আছে। এমন সময় আইরিন তার চেয়ার থেকে উঠে আকাশের কাছে এসে শার্টের কলার ধরে বলতে লাগলো, তোর মতো লুচু ছেলে আমি আর কোনো দিন দেখি নাই। তুই পার্কে আমাকে কিস করেছিস, আবার এখানে দেখতেছি তুই মেয়েদের সাথে বেশ ভালোভাবে টাঙ্কি মারতেছিস। নিজে ইচ্ছে করে মেয়েটার উপরে গিয়ে পড়ে আবার তুই মেয়েটাকে বুঝ দিয়েছিস যে তুই দেখিস নাই।
তোর চোখ কি পকেটে নিয়ে ঘোরাঘুরি করিস নাকি? ম্যাডাম আমি সত্যি বলতেছি, আমি মেয়েটাকে দেখি নাই। আসলে মেয়েটা ওই পাশ থেকে আসতেছে আর আমি এই পাশ থেকে যাইতেছি। মেয়েটা যদি সোজা আসতো তাহলে তো আমি দেখতে পারতাম, কিন্তু মেয়েটা সোজা আসে নাই। হ্যাঁ আমি দেখেছি মেয়েটা সোজা আসে নাই, কিন্তু তুই এখানে বড় ভুল করে ফেলেছিস। তুই মেয়েটার সাথে কথা বললি কেন? মেয়েটা কি ইশারা ইঙ্গিতে বোঝাতে পারলি না যে তুই বোবা? আমার কেবিন থেকে বের হওয়ার সময় আমি তোকে কি বলে দিয়েছিলাম যে তুই একদম বোবার মতো থাকবি, কারোর সাথে কোনো কথা বলবি না। তাহলে তুই কথা বললি কেন? এ বলে আইরিন ঠাস ঠাস করে আকাশের গালে 3টা চড় মেরে দিল। 3টা। এইদিকে আকাশ কি বলবে বুঝে উঠতে পারতেছে না। বেশ কিছুক্ষণ যাওয়ার পর আকাশ আইরিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যাডাম আই এম রিয়েলি সরি, প্লিজ আমাকে মাফ করে দেন। আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই চলবো এখন থেকে। তোর চলার দরকার নেই। এই নে কাগজ, তুই বাসায় চলে যা। তোর মতো বেয়াদব ছেলেকে আমি আমার অফিসে রাখতে পারবো না। গত 3 বছর ধরে এই অফিসে বস হয়ে কাজ করতেছি, কোনোদিন কেউ কোনো কমপ্লেন দিতে পারে না, আর আজকে তুই আসার পর পর বেয়াদবি শুরু করে দিয়েছিস। ম্যাডাম আপনি আবারও আমাকে ভুল বুঝতেছেন। আমি তো বললাম যে এখানে আমার কোনো অপরাধ নেই। আমার যদি অপরাধ থাকতো তাহলে আমি স্বীকার করতাম। দেখ এমনিতেই কিন্তু কালকের ব্যাপারটা নিয়ে আমার মাথা গরম আছে। তুই এখন এখান থেকে চলে যা, না হলে আমি কখন কি করে ফেলবো তা আমি নিজেও জানি না। আকাশ কোনো কিছু না বলে ওইখান থেকে চলে আসলো বাহিরে। হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাইতেছে। বেশ কিছুক্ষণ পর চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই আকাশের আম্মু সে দরজা খুলে দিল। আকাশকে দেখে বলতে লাগলো, কিরে আকাশ, এত তাড়াতাড়ি চলে আসলি? হ্যাঁ আম্মু, আজকে অফিসের প্রথম দিন তো, এটার জন্য ম্যাডাম আমাকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। বলেছে যে কাল থেকে নিয়মিত অফিসে যাওয়ার জন্য। ও আচ্ছা, তাহলে যা ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিতেছি। আর তোর আব্বু ফোন দিয়েছিল আমাকে, বলছিল যে তুই যদি বাসায় আসিস তাহলে তোর আব্বুর অফিসে গিয়ে দেখা করে আসতে। আবার আব্বুর অফিসে যাব কেন? আব্বুর অফিসে আবার কি হয়েছে? আমি তো জানি না তোর আব্বু অফিসে কি হয়েছে, তোকে শুধু বলেছে যাওয়ার জন্য, তুই যাবি। যা ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিতেছি, খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে এরপর না হয় তোর আব্বুর অফিসে যাস। আকাশ তার আম্মুর সাথে বেশি কিছু না বলে চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বসে আছে এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে তাকিয়ে অপরিচিত নাম্বার। কলটা রিসিভ করে সালাম দিতে ও পাশ থেকে আইরিন বলতে লাগলো, মিস্টার আকাশ, আপনি এখন কোথায় আছেন? তাড়াতাড়ি অফিসে আসেন, 20 মিনিট সময় দিলাম আপনাকে। ম্যাডাম আপনি তো আমাকে চাকরি থেকে বের করে দিয়েছেন, এখন আবার বলতেছেন যে আপনার অফিসে যাওয়ার জন্য কি হচ্ছে কিছুই বুঝতেছি না। তোর এত কিছু বোঝার দরকার নেই, তোকে যেটা বলেছি সেটা কর। তাড়াতাড়ি আমার অফিসে আয়। ঠিক আছে ম্যাডাম, আসতেছি। এই বলে আকাশ তাড়াতাড়ি করে রেডি হয়ে আবার চলে আসলো নিচে। আকাশকে এইভাবে রেডি হয়ে নিচে আসতেই আকাশের আম্মু আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে আকাশ, তুই আবার এখন কোথায় যাইতেছিস? খাবার টেবিলে এসে বস, আমি খাবার দিতেছি, খাওয়া দাওয়া করে এরপরে যাবি। না আম্মু, খাওয়া দাওয়া করে যাইতে যাইতে আমার চাকরি পরে চলে যাবে। ম্যাডাম আমাকে ফোন দিয়েছে, বলেছে যে 20 মিনিটের মধ্যে ওনার অফিসে যাওয়ার জন্য। আমি এখন যাই, অফিস থেকে এসে এরপরে খাবার খাবো। আকাশ এই বলে চলে আসলো বাইরে। একটা রিক্সা নিয়ে অফিসের দিকে যেতে লাগলো। বেশ কিছুক্ষণের মধ্যে আকাশ চলে আসলো অফিসে। রিক্সাওয়ালার ভাড়াটা দিয়ে চলে আসলো সোজা উপরে। আইরিনের কেবিনের ভিতর প্রবেশ করতে দেখতে পেল কয়েকজন লোক বসে আছে। আইরিন আকাশকে দেখে বলতে লাগলো, মিস্টার আকাশ, এখানে এসে বসেন। আর জালাল সাহেব, এই হচ্ছে আমার নতুন পিএ। সে আমার সকল কাজের দায়িত্ব নিবে। যেখানে পাঠানোর দরকার আমি সেখানে পাঠাবো। আপনাদের যদি জরুরি কোনো কাজ থাকে তাহলে এই নেন ওর নাম্বার, ফোন নাম্বার দিবেন, সে চলে যাবে। ঠিক আছে আইরিন, তোমার মতো সফল ব্যবসায়ী আমি খুব কমই দেখতে পাই। একমাত্র তুমি এবং তোমার আব্বু কিভাবে যে অফিসগুলো চালিয়ে নিতেছ ভাবতেই অবাক লাগে। আকাশ, জালাল সাহেবের সাথে তুমি নিচে যাও। জালাল সাহেব যেটা দেখার কথা ছিল ওইটা আপনি আকাশের হাতে দিয়ে দিবেন। আকাশ, তুমি নিচ থেকে নিয়ে আসবে সবকিছু। ঠিক আছে ম্যাডাম, আমি নিয়ে আসতেছি এখনই। এই বলে আকাশ জালাল সাহেবের সাথে চলে আসলো নিচে। এদিকে জালাল সাহেব আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ এই নাও, এই 2টা ব্যাগ সাবধানে তোমার ম্যাডামের কেবিনে নিয়ে যাবে, কেউ যাতে খোলার চেষ্টা না করে। আর এই নাও ছোট্ট একটা কাগজ, এটা তোমার ম্যাডামকে দিবে, তুমিও কিন্তু খুলবে না। ঠিক আছে স্যার, আর আমার এসব খোলার প্রয়োজন নেই, আমি অন্যের জিনিস কখনোই খুলি না। আকাশ 2টা লাগেজ নিয়ে চলে আসলো উপরে। আইরিনের হাতে ছোট্ট চিরকুটটা দিয়ে দাঁড়িয়ে আছে আকাশ। এদিকে আইরিন তার চেয়ার থেকে উঠে আকাশের সামনে আসতে আকাশ তার গালে 2টা হাত দিয়ে ফেললো। এটা দেখে আইরিন মুচকি একটা হাসি দিয়ে বলতে লাগলো, ভয় নেই,
মারবো না আর আপনাকে। এই বলে আইরিন লাগেজের বাটনগুলো টিপতে লাগলো। বেশ কিছুক্ষণ টিপাটিপি করার পর আইরিন বলতে লাগলো, আপনি চাইলে এখন আবার বাসায় চলে যেতে পারেন, তবে আমি ফোন দিলে সাথে সাথে আপনি আবার চলে আসবেন। কিন্তু ম্যাডাম, আমি সাথে সাথে আসতে গেলে তো আমার রিক্সা ভাড়া দিয়ে আসতে হয় 40 টাকা। আমি যদি প্রত্যেক দিন আসা যাওয়া করি তাহলে আমার তো 80 টাকা চলে যায়। এইভাবে প্রতিদিন গেলে তোমার শেষে অনেক টাকা আমার খরচ হয়ে যায়। তাহলে কি আপনাকে একটা বাইক কিনে দিতে হবে নাকি আপনি যেভাবে বলতেছেন? আমি তো একবারও বাইকের কথা বলি নাই, আমি শুধু বলেছি যে এখন আসা যাওয়া করলে এইরকম একটা অ্যামাউন্ট চলে যায়। তাই বলছিলাম কি, আমাকে বাসায় না পাঠিয়ে দিয়ে অফিসেই রেখে দিলে খুব ভালো হয়। একেবারে ছুটির সময় না হয় বাসায় যাব। এটা আপনার ইচ্ছা, আপনি থাকলে থাকতে পারেন, তবে কারোর সাথে কথা বলবেন না। চুপচাপ এই কেবিনের ভেতরে বসে থাকেন। আকাশ চুপচাপ কেবিনের ভিতর বসে বসে লুকিয়ে লুকিয়ে ফোন টিপতে লাগলো। এদিকে আইরিন কাজ করতেছে আর চোখে দেখতেছে আকাশকে। বেশ কিছুক্ষণ পর আইরিন আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিস্টার আকাশ, আপনি আপনার ফোনটা সাইলেন্ট করে রাখেন। আমার কানে মেসেজের টুংটাং শব্দ আসতেছে। ছেলেটা ফাজিল হলেও দেখতে কিন্তু মাশাল্লাহ। তোর আমি সব কি ভাবতেছি, সে আমার অফিসের একজন সাধারণ স্টাফ, আর আমি তাকে নিয়ে এসব ভাবতেছি। এসব কথা বলতেছে আইরিন নিজের মনে মনে। দেখতে দেখতে বিকেল হয়ে আসলো। আকাশ ঘুম থেকে উঠে দেখে আইরিন এখনো কাজ করতেছে। হাতে থাকা ঘড়ি থেকে তাকাতেই দেখতে পেল বিকেল 4টা বেজে গেছে। এটা দেখে আকাশ আইরিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সরি ম্যাডাম, আসলে আমি বুঝতে পারি নাই কখন যে ঘুমিয়ে গেছি। আপনি আমাকে ডাক দিতেন, ডাক দিলেই তো আমি ঘুম থেকে উঠে যাইতাম। ডাক দেওয়ার প্রয়োজন মনে করি নাই, কারণ তেমন বেশি কাজ ছিল না, এইটার জন্য আর ডাক দেই নাই। আপনি মনে হয় ঘুমের মধ্যে এরকম কথাবার্তা বলেন, তাই না? আকাশ অবাক হয়ে রইল। সে আবার ঘুমের মধ্যে কি আবল তাবল বলেছে। একমাত্র আইরিন ছাড়া আর কেউ শুনে নাই। এইদিকে আইরিন মাথা নিচু করে কাজ করতেছে আর মিটিমিটি করে হাসতেছে। আকাশ পাগল হয়ে যাইতেছে এইসব ভাবতে ভাবতে। ম্যাডাম, সত্যি করে বলেন তো আমি ঘুমের মধ্যে কি কি বলেছি? প্লিজ প্লিজ একটু বলেন আমি ঘুমের মধ্যে কি বলেছি। থাক, এইসব কথা যদি আমার মুখ থেকে বের হয় তাহলে আপনি খুবই লজ্জা পেয়ে যাবেন। তার চাইতে ভালো হবে আপনাকে লজ্জা না দেওয়া। আপনি ভালোভাবে থাকেন, এটাই ভালো। ছি, ভাবতেও অবাক লাগতেছে আপনি এরকম খারাপ কাজ করতে পারেন। আকাশ অবাক হয়ে গেল। সে সত্যি সত্যি কি বলে ফেলেছে সে নিজেও জানে না। আইরিন আকাশকে আবারও বলতে লাগলো, এখন তো বিকেল হয়ে গেছে, এখন আর কোনো কাজ নেই। আপনি বাসায় চলে যান, আর হাঁটতে হাঁটতে বাসায় যাবেন। আকাশ আর অবাক হয়ে গেল। সে সত্যি সত্যি কি বলে ফেলেছে সে নিজেও জানে না। আইরিন আকাশকে আবারও বলতে লাগলো, এই ছেলে তো দেখি আস্ত একটা বলদ। এই ছেলেটাকে কোনো কিছু বললে সে তো অনায়াসে মেনে নিবে। যাক, ছেলেটার সাথে মজা করে খুবই ভালো লাগলো। আইরিন সন্ধ্যা 7টায় চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। বাড়ির ভিতর প্রবেশ করতেই আইরিনের আম্মু বলতে লাগলো, আইরিন, তোর আব্বু তো অফিস থেকে আসে নাই। তুই এক কাজ কর, তোর গাড়িটা নিয়ে তোর আব্বুর অফিসে যা, তোর আব্বুকে নিয়ে আয়। কেন, আম্মু আব্বুর গাড়ির কি হয়েছে? হয়তো নষ্ট হয়ে গেছে, না হলে তো তোর আব্বু সেই কখন বাসায় চলে আসতো। আমি ফোন দিয়েছিলাম, ফোনটা বন্ধ বলতেছে। ঠিক আছে আম্মু, আমি আব্বুর অফিস থেকে ঘুরে আসতেছি। এই বলে আইরিন বাহিরে বের হতে যাবে। এমন সময় কলিং বেল আবারও বেজে উঠলো। আইরিন গিয়ে দরজা খুলতেই দেখতে পেল তার আব্বু দাঁড়িয়ে আছে। তার আব্বুকে দেখে বলতে লাগলো, আব্বু, আজকে তোমার আসতে এত দেরি হয়েছে কেন? অফিসে কি অনেক বেশি কাজের চাপ নাকি? অফিসে তো বেশি কাজের চাপ না আসলে গাড়িটা একটু নষ্ট হয়ে গেছিল, তো ঠিক করতে করতে দেরি হয়ে গেছে। রাতে ফোনও চার্জ দিতে মনে নেই, তো এই ফোনের চার্জও শেষ হয়ে গেছে। তুই কখন আসলি অফিস থেকে? আমিও এইমাত্রই আসলাম। আকাশ ঠিক মতো কাজ করতেছে তো নাকি? নাকি কোনো কাজে লাগিয়ে দিসনি? তাকে এখনো কাজে লাগাই নেই, তবে আশা করি 2 থেকে 3 দিনের মধ্যে তাকে কাজে লাগিয়ে দিব। সে নতুন তো অফিসে, সো এখন যদি কোনো কিছু দেই সে কোনো কিছুই বুঝবে না। একদম ভালো সিদ্ধান্ত নিয়েছিস। আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়, খুব ক্ষুধা লাগছে। আইরিনের আম্মু, তুমি টেবিলে খাবার রেডি করো, আমরা দুজন ফ্রেশ হয়ে আসতেছি। এই বলে আইরিন এবং আইরিনের আব্বু দুজনের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় আইরিন আসলো। সবে খাওয়া দাওয়া করে বসে টিভি দেখতে লাগলো। তার অফিসের কথাবার্তা বলতে লাগলো। আইরিন তার আব্বুর সাথে, অন্যদিকে আকাশ তার বন্ধুদের সাথে চায়ের দোকানে বসে আড্ডা দিতেছে। এমন সময় রাকিব আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে আকাশ, আজকে অফিসে প্রথম দিন কেমন কাটলো? ম্যাডামের সাথে কেমন কেটেছে সারাদিন? তুই তো আবার মেয়ে দেখলে নিজেকে লোভ সামলাতে পারিস না। শালা, তোর আমার যে অবস্থা করেছিস, আজকে ম্যাডামের হাতে কয়বার যে চর খেয়েছি তার হিসাব নেই। তুই জানিস এই ম্যাডামটা হচ্ছে গতকালকে যাকে আমি পার্কে থেকে লিপকিস করে দৌড়ে পালিয়ে গিয়েছিলাম, এটাই হচ্ছে সেই মেয়ে। আমাকে বলে দিয়েছে প্রতিদিন আমাকে অত্যাচার করবে, আমি রেডি থাকতাম। তাহলে তো খুবই ভালো হয়েছে, ম্যাডামের হাতে মার খাবি আর ম্যাডামকে জড়িয়ে ধরে লিপকিস দিবি, তাহলে তো তোর শরীরের সকল ব্যথা দূর হয়ে যাবে। কি বলিস সৃজন, সত্যি বলি নাই?
শালা লুচ্চার দল, প্রতিদিন 2 থেকে 3টা মেয়ের সাথে আকাম করে বেড়াস, আবার বলিস যে তোরা সাধু মানুষ, তোদের সাধুগিরি আমি বের করব। এই বলে দিলাম, একদিন দেখবি তোদের এই সাধুগিরি আমি সবাইকে বলে দিয়েছি, তখন তোদের উপরে মাইর পড়বে শুধু। বন্ধু, তুই আমাদের সাথে এরকম করতে পারোস? ভাবতেই পারি নাই তুই আমাদের সাথে এরকম করতে পারিস। যা, তোর সাথে আমরা কোনো কথাই বলবো না। ঠিক আছে, কথা যেহেতু বলবি না, তাহলে আমি আন্টিকে ফোন দিয়ে এসব ঘটনা খুলে বলে দিই, পরে দেখ আন্টি তোদের কি অবস্থা করে। এই মামা, সরি, আর বলবো না তোর সাথে। যে কথা বললো না, প্লিজ তুই কাউকে বলিস না। তোর সাথে কথা বলবো, প্লিজ তুই কাউকে বলিস না, তুই কাউকে কিছু বলিস না। এই তো মামা, তোমরা লাইনে এসেছো, এখন তাহলে আমি বাসায় চলে যাই, রাত অনেক হয়েছে। গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি, দুপুর থেকে পেটের ভিতরে ইঁদুর দৌড়াদৌড়ি করতেছে। এই বলে আকাশ তার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো তার বাসায়। কলিং বেল দিতেই আকাশের আম্মু এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে বলতে লাগলো, কি রে আকাশ, তোর এত দেরি হয়েছে কেন? তোর আব্বু তো সেই কখন চলে এসেছে। আম্মু, আমিও আরো আগে এসেছি, 3 রাস্তার মোড়ে বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়েছিলাম, তো এটার জন্য বাসায় আসতে দেরি হয়ে গেছে। তুমি খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসতেছি, খুব ক্ষুধা লাগছে। এই বলে আকাশ চলে আসলো তার রুমে। বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাবার টেবিলে বসে পড়তেই আকাশের আপু আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে আকাশ, তোর অফিসের প্রথম দিন কেমন লাগছে? আইরিন কেমন সাপোর্ট করে তোকে? সাপোর্টের আর কথা বলো না, ওই মেয়েটা আমার জীবন তেনা তেনা বানিয়ে ফেলতেছে। আজকে যতগুলো চর দিয়েছে, এই চরের হিসাব আমি একদিন না একদিন নিব। হ্যাঁ, আব্বু খুব ভালো সাপোর্ট করে। আজকে সারা দিন আমি ম্যাডামের কেবিনে ছিলাম, ম্যাডাম আমাকে অনেক কিছু বুঝিয়ে দিয়েছে। যাক, ভালো হয়েছে, যেহেতু তোকে বুঝিয়ে দিয়েছি, তার মানে এই যে ম্যাডামের সাথে খুব ভালো ব্যবহার করবি, দেখবি তোর অনেক আদর করবে। হ্যাঁ আব্বু, খুবই আদর করবে, আমি জানি, ম্যাডাম তো খুব ভালো। এই বলে আকাশ তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে আসলো রুমে। পকেট থেকে ফোনটা বের করে ফেসবুক প্রবেশ করতেই দেখতে পেল প্রায় কয়েকটা মেয়ের মেসেজগুলো রিপ্লাই দিয়ে বেশ কিছুক্ষণ নিউজ ফিডে ঘোরাঘুরি করে আবার অফলাইন হয়ে গেল। রাত প্রায় 3টা, আকাশের ঘুমটা ভেঙে গেল। আকাশ বেলকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আবারও চলে আসলো তার রুমে। কি করবে বুঝে উঠতে পারছে না। দেখতে দেখতে রাত হয়ে সকাল হলো। সকাল 7টা, আকাশ বসে আছে তার রুমে। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে আইরিন কল দিয়েছে। কলটা রিসিভ করতে ও পাশ থেকে আইরিন বলতে লাগলো, হ্যালো আকাশ, তুমি এখন কোথায় আছো? তুমি এক্ষুনি তাড়াতাড়ি করে আমার অফিসে চলে আসো, তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। ম্যাডাম, এত সকালে কোথায় যাবেন? আর আমি তো রেডিও হই নাই যে এখনই বের হয়ে যাব। বেশি কথা বলো না, আমি 5 মিনিট পর বাইরে বের হব তোমাদের বাড়ির সামনে দিয়ে, তোমাকে নিয়ে এরপরে আমি আমার গন্তব্যে যাব। 15 মিনিটের মধ্যে তুমি রেডি হয়ে বসে থাকো, আমি আসতেছি। এই বলে আইরিন কলটা কেটে দিল। এইদিকে আকাশ তাড়াতাড়ি করে ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে আবার বাইরে এসে অফিসের জন্য রেডি হয়ে নিচে আসলো। এত সকালে আকাশকে নিচে আসতে দেখে তার আম্মু বলতে লাগলো, কি রে আকাশ, তুই এত সকালে নিচে আসলি, তাও আবার অফিসের জন্য রেডি হয়ে? এত সকালে কোথায় যাবি আবার তুই? জানি না আব্বু, আইরিন ম্যাডাম কল দিয়েছিল, বলেছে যে রেডি হয়ে বসে থাকার জন্য। ম্যাডাম হয়তো এখনই চলে আসবে, আমাকে নিয়ে কোথায় যেন যাবে। আকাশের কথা শেষ হতে বাইরে গাড়ির হর্ন শুনতে পেল। আকাশ তাড়াতাড়ি করে চলে আসলো বাহিরে। এসে দেখে আইরিন গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আকাশ তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়লো। আইরিনের পাশের সিটে বসেছে আকাশ। আইরিন ড্রাইভ করতেছে। এমন সময় আইরিন আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এরপর বের হয়েছিস তো, নাকি এখানে খাওয়া দাওয়া করিস নাই? এখনো খাওয়া দাওয়া করি নাই, মাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসেছিলাম, পরে আপনি কল দিয়েছেন, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচে আসতেই আপনি গাড়ির হর্ন দিলেন বাহির থেকে, তাই আর কিছু না খেয়ে চলে এসেছি। নাকি এখনো খাওয়া দাওয়া করিস নাই? বেশ ভালো করেছিস, এখন চুপচাপ বসে থাক, আর আমার দিকে এইভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবি না। এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলে তোর চোখ উঠিয়ে ফেলবো। আইরিনের কথা শুনে আকাশ চুপসে গেল। চুপচাপ সামনের দিকে তাকিয়ে রইল আকাশ। বেশ কিছুক্ষণ পর আইরিন চলে আসলো বড় একটা কোম্পানির সামনে। দুজন গাড়ি থেকে নেমে অফিসের ভিতর প্রবেশ করতে লাগলো। আইরিন আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই নে, এই ফাইলের কাজ তুই আজকে সবাইকে বুঝিয়ে দিবি। এইখানে যদি কোনো একটা ঝামেলা হয় তাহলে তোর খবর আছে। মানে ম্যাডাম, আপনি কি বলতেছেন? আমি তো কখনো কাজও করি নাই। কাজ করলে তো আমি সবাইকে বুঝিয়ে দিতে পারতাম, আর আপনি আমাকে এত সকালে ফোন দিয়ে ডেকে এনে এখন এইসব কথা বলতেছেন। দেখ, তুই আমার পিএ, বেশি কথা বলবি না। আমি কিছু জানি না, তুই কিভাবে তাদেরকে বুঝিয়ে দিবি এইসব। যদি না বোঝাতে পারিস, তোকে আমি অফিসে নিয়ে খুন করে ফেলবো গলা টিপে। এই বলে আইরিন আর আকাশ চলে আসলো বড় একটা রুমের ভিতরে। এইদিকে আকাশের হৃৎপিণ্ড বারবার ওঠানামা করতেছে, আর আকাশ মনে মনে বলতেছে, হে আল্লাহ,
আমি যেন এই কাজটা সম্পূর্ণ করতে পারি। এই ম্যাডাম যে আমার উপরে কি চাপিয়ে দিয়েছে একমাত্র আপনি ছাড়া আর কেউ জানে না। সবাই কেবিনে বসে আছে। এমন সময় আইরিন সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, প্রিয় স্যার এবং ম্যাডাম, আপনাদের সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, আজকে আমি আমার প্রজেক্ট বুঝিয়ে দিব না। আমার নতুন পিএ আপনাদেরকে কাজটা সম্পূর্ণ বুঝিয়ে দিবে। আপনারা কাজটা সম্পূর্ণ তার কাছ থেকে বুঝিয়ে নেবেন, আমি শুধু বসে বসে দেখবো। মিস আইরিন, আপনি যে বলছেন আপনার বিয়েকে কাজটা বুঝিয়ে দিতে, উনি কি পারবে আমাদেরকে কাজটা বুঝিয়ে দিতে? আর ওনাকে দেখে তো মনে হচ্ছে উনি খুব ভয় পেয়ে আছে, কাজটা উনি বুঝিয়ে দিতে পারবে না। আপনি একটু বুঝিয়ে দেন। একবার সে ট্রাই করুক, সে যদি না পারে তাহলে আমি অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দিব। আমার বিশ্বাস আছে সে পারবে এই কাজটা। আইরিন কথাটা আকাশের চোখে চোখ রেখে বলল। এদিকে আকাশ দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে সবাইকে উদ্দেশ্য করে কাজটা বুঝিয়ে দিতে লাগলো। দীর্ঘ 25 মিনিট কাজটা বুঝিয়ে দেওয়ার পর সবাই চুপ হয়ে রইল। আকাশ সবার চুপ থাকা দেখে মনে মনে বলতে লাগলো, মনে হয় না আমি সবাইকে ভালোভাবে বোঝাতে পারছি। ম্যাডামের কাছ থেকে যদি কালকে বুঝে নিতাম তাহলে খুব ভালো হতো। আর জানতোই বা কে যে ম্যাডাম আজকে আমাকে নিয়ে এইখানে আসবেন। আকাশ নিচের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে সবকিছু ভাবতেছে। এমন সময় সবাই তালি দিয়ে উঠলো। সবাই তালি দেওয়া দেখে আকাশ চোখ খুলে সামনের দিকে তাকালো। সবাই হাততালি দিতেছে। এমন সময় পায়েল বলতে লাগলো, মিস আইরিন, আপনার বিয়ে তো খুব ভালোভাবে বুঝিয়ে দিতে পারছে। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনার বিয়েকে 1 মাসের জন্য আমাদেরকে দিতে পারেন। আমি আপনাকে 2 লাখ টাকা দিব। সরি মিস পায়েল, এটা আমি করতে পারবো না, কারণ আকাশ হচ্ছে আমার আব্বুর বন্ধুর ছেলে। আমার আব্বু খুব ভালোভাবে বলে দিয়েছে তাকে আমার সাথে রাখার জন্য। সো আমি তাকে আপনাদের কাছে দিতে পারবো না। আজকের মিটিং তাহলে এখানেই সমাপ্ত করলাম। এই বলে আইরিন আকাশকে নিয়ে ওই অফিস থেকে চলে গেল বাইরে। আকাশকে চুপচাপ বসে থাকতে দেখে আইরিন বলতে লাগলো, আপনি না বলেছেন এইসব কাজ আপনি পারেন না, তাহলে এই কাজটা কিভাবে বুঝিয়ে দিয়েছেন সবাইকে? আপনি যেভাবে বুঝিয়ে দিয়েছেন সেভাবে তো আমি নিজেও বোঝাতে পারি নাই কখনো। হয়েছে, আর পাম দিতে হবে না। আমি জানি আপনি আমাকে পাম দিতেছেন। পাম দিয়ে লাভ নেই। আর আমি কিভাবে কি করেছি এটা নিজেও জানি না। মুখে যা এসেছে তাই বলেছি। এখন আপনাদের কাছে ভালো লাগছে নাকি ভালো লাগে নাই এটা একমাত্র আপনারা জানেন। আমাকে একটা রেস্টুরেন্টে নামিয়ে দিয়ে আপনি অফিসে চলে যান। আমি খাওয়া দাওয়া শেষ করে এরপরে অফিসে যাব। যেহেতু আজকে 2-1 জনের সাথে বাইরে বের হয়েছি এবং সকালবেলা খাবার খাই নাই, সো আজকের দিনটা না হয় 2 জন একসাথে কাটাবো। মানে হচ্ছে 2 জনে একসাথে খাবার খাবো এবং আজকে সারা দিন একসাথে কাজ করব। কিন্তু আমার শাস্তি? যাক, মনে করিয়ে দিলেন আমাকে। খাওয়া দাওয়া শেষ করে অফিসে নিয়ে গিয়ে এরপরে আপনাকে শাস্তি দেব। শালার মাইনকার চিপাই নিজেই পড়ে গেলাম। এখন কি করব? এখন তার কোনো কিছু করতেও পারবো না বা ম্যাডামকে কিছু বলতেও পারবো না। নিজে যেহেতু বলে দিয়েছি শাস্তির কথা, ম্যাডামের হয়তো মনে ছিল না। দুর্বল কি যে বলি। হয়েছে মনে মনে, আর মন কলা খেয়ে আমাকে বকতে হবে না। চলেন, রেস্টুরেন্টে চলে এসেছি। আইরিন আর আকাশ চলে আসলো রেস্টুরেন্টের ভিতর। আইরিন কিছু খাবার অর্ডার করলো। দুজনে খাওয়া দাওয়া শেষ করে যে আকাশ বিল দিতে যাবে, এমন সময় আইরিন বলতে লাগলো, বিল দেওয়ার প্রয়োজন নেই, এটা আমার রেস্টুরেন্ট। নিজের টাকায় রেস্টুরেন্ট দিয়েছে এটা। ওয়েটার আমার খাতায় লিখে রাখো, মাস শেষে আমি বিল দিয়ে দিব। ম্যাডাম একটা কথা বলি, কিছু মনে করেন না। আসলে আপনি যে আমাকে খাইয়েছেন এটা কিন্তু আপনার টাকা আমি দিতেছি না। আমি যতটুকু খাবার খেয়েছি আমার টাকা আমি দিতেছি। এই নেন, আপনি যে খাবারগুলো অর্ডার করেছেন এই খাবারগুলোর প্রাইস কত আমি জানি, কারণ আমি এই হোটেলে এসে অনেক খাওয়া দাওয়া করেছি বন্ধুদেরকে নিয়ে। এই বলে আকাশ ওয়েটারকে বিল দিয়ে ওইখান থেকে চলে গেল বাইরে। আইরিন ইশারা করে বলে দিল তার খাতে যেন লিখে রাখে তার খাবারের বিলটা। আইরিন বাইরে আসতেই দেখতে পেল আকাশ একটা রিক্সা দাঁড় করিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে আইরিন আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার আকাশ, তুমি রিকশায় উঠে বসে আছো কেন? গাড়ি তো ছিল, গাড়িতে যাবে না নাকি? ম্যাডাম, এইসব বড় লোকি গাড়িতে চড়া আমার অভ্যস্ত না। এটার জন্য আমি রিক্সা নিয়েছি। আপনি আপনার গাড়ি করে চলে যান, আমি কিছুক্ষণের মধ্যে অফিসে আসবো। মামা চলেন। রিক্সাওয়ালা মামা রিক্সা চালাতে লাগলো। এদিকে আইরিন রেগে তার গাড়ির মধ্যে একটা লাথি মেরে আবারও গাড়িতে উঠে পড়লো। বেশ কিছুক্ষণের মধ্যে আইরিন চলে আসলো অফিসে। চুপচাপ তার কেবিনে বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে তার আব্বু কল দিয়েছে। কলটা রিসিভ করতে ও পাশ থেকে তার আব্বু বলতে লাগলো, আইরিন আজকে নাকি আকাশ প্রেজেন্টেশন করেছে, তার নাকি প্রেজেন্টেশন অনেক ভালো লাগছে সবার কাছে। জানি না আব্বু ভালো লেগেছে কিনা, ফোন রাখো এখন। কি হচ্ছে? তুই মনে হয় রেগে আছিস? কেউ কি কিছু বলেছে নাকি তোকে? কেউ কিছু বললে আমাকে বলতে পারিস, আমি তাকে ফোন দিয়ে বকে দেবো। তোমার কিছু বলতে হবে না, তুমি তোমার অফিস নিয়ে পড়ে থাকো, আমি নিজেটা নিজে সামলে নিতে পারবো। এ বলে আইরিন কলটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর আকাশ আইরিনের কেবিনের ভিতর প্রবেশ করতে দেখতে পেল আইরিন একটা ছুরি হাতে নিয়ে বসে বসে কি যেন করতেছে। এটা দেখে আকাশ ভিতর থেকে আবারও বাইরে বের হতে যাবে। এমন সময় আইরিন বলতে লাগলো, কিরে কোথায় যাইতেছিস? ভেতরে আয় তাড়াতাড়ি, তোর সাথে আমার পার্সোনাল কথা আছে।
আকাশ ভয়ে ভয়ে আরিনের টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। আরিন তার চেয়ার থেকে উঠে এসে আকাশের সামনে দাঁড়িয়ে আকাশের একটা হাত নিজের হাতে নিয়ে যে আকাশের হাতে ছুরি চালাতে যাবে এমন সময় কেবিনের ভিতর প্রবেশ করলো তার আব্বু। আরিন তার আব্বুকে দেখে ছুরিটা নামিয়ে নিল। আরিন, তুই এটা কি করতে যাচ্ছিলি? আকাশের হাতে ছুরি ধরেছিলি কেন? আকাশ তোর কি করেছে যে তুই আকাশের হাতে ছুরি ধরেছিলি? আব্বু অফিস থেকে ফেরার পথে আমরা একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছিলাম। সে আমার গাড়ি করে রেস্টুরেন্ট অব্দি এসে পরে খাওয়া দাওয়া শেষ করে সে তার খাবারের বিল দিয়েছে এবং বাইরে এসে দেখি সে একটা রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। তার নাকি দামি গাড়িতে চড়ার অভ্যাস নেই। সে আমার সাথে খারাপ ব্যবহার করেছে, এটার জন্য আমি তার সাথে এমন করেছি। সেরকম হতেই পারে, কারণ আকাশ তো আগে কখনো এরকম গাড়িতে চড়ে কোথাও যায় নাই। এটার জন্য তার হয়তো আনইজি ফিল হচ্ছিল, তাই বলে তুই এরকম করতে যাবি? আকাশে যদি কিছু একটা হয়ে যেত তখন আমি আকাশের আব্বুকে কি বলতাম? আরিন একদম চুপ হয়ে রইল, কোনো কিছু বললো না। এদিকে আরিনের আব্বু আকাশকে বুঝিয়ে সুঝিয়ে সবটা বলে দিল তার মেয়েটা কেমন, তার সাথে কিরকম আচরণ করতে হবে সবকিছু বলে আরিনের আব্বু চলে গেল ওইখান থেকে। এদিকে আরিন আকাশের সামনে এসে আকাশের মুখ টিপ দিয়ে ধরে বলতে লাগলো, কি ভেবেছিলি আব্বু চলে গেলে আমি তোর কোনো কিছু করব না? অবশ্যই করব। তুই যেরকম খারাপ ব্যবহার করেছিস সেরকম তোর সাথেও করব। আকাশ চুপ হয়ে রইল। এইদিকে আইরিন আর চুপ না থেকে আকাশের গালে ঠাস ঠাস করে 4টা চড় মেরে দিল। চড় মারার পর আকাশের একটা হাত ধরে আকাশের হাত দুইটা জোরে জোরে কামড় বসিয়ে দিল। আইরিনের দাঁত আকাশের হাতের চামড়ার ভিতরে ঢুকে গিয়েছিল। আকাশের হাত থেকে রক্ত পড়তেছে, এটা দেখে আইরিন বলতে লাগলো, দেখেছিস আমার শাস্তি কিরকম আমি দেই? ওই সময় তো আরো অনেক বেশি শাস্তি পাইতি, কিন্তু আব্বু চলে আসার কারণে তোকে তেমন শাস্তি দেই নাই, এখন শাস্তি দিয়েছি। আকাশের হাত থেকে অনবরত রক্ত পড়তেছে। এদিকে আইরিন তার চেয়ারে এসে বসে পড়লো। প্রায় 4 থেকে 5 মিনিট পর ম্যানেজার আইরিনের কেবিনের ভিতর প্রবেশ করে দেখে আকাশের হাত থেকে রক্ত পড়তেছে। এটা দেখে আইরিনকে উদ্দেশ্য করে ম্যানেজার বলতে লাগলো, ম্যাডাম, আকাশের হাত থেকে তো রক্ত পড়তেছে, আপনি কিছু বলতেছেন না কেন তাকে? আমি তার হাতে ব্যান্ডেজ করে দিতেছি। আকাশ, তুমি তাড়াতাড়ি আমার সাথে এসো। তার কোথাও যাওয়ার প্রয়োজন নেই, সেখানে দাঁড়িয়ে থাকবে আরো 1 ঘন্টা। 1 ঘন্টা পর সে এখান থেকে যেতে পারবে। ম্যাডাম, 1 ঘন্টা পর যদি আকাশ এখান থেকে বাইরে যায় তখন তো তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে হবে। 1 ঘন্টার মধ্যে তার শরীর থেকে সমস্ত রক্ত বের হয়ে যাবে, তখন কিন্তু আবার রক্ত লাগবে। যদি বি পজিটিভ বা বি নেগেটিভ রক্ত লাগে তাহলে কিন্তু অনেক বড় সমস্যা করে যাব। বি পজিটিভ বা বি নেগেটিভ রক্ত কেউ দিতে চায় না। আকাশ, তোমার কি পজিটিভ রক্ত? বি নেগেটিভ। ম্যাডাম প্লিজ আমার কথাটা অন্তত রাখেন। এখন যদি না নিয়ে যাই তাহলে কিন্তু অনেক বড় সমস্যা করে যাবেন। আপনি যদি 10 থেকে 15টা হাসপাতালে গিয়ে খোঁজ নেন তারপরও পাবেন না রক্ত। ম্যানেজার সাহেব, আপনি এত বেশি কথা বলতেছেন কেন? আপনাকে কি বলেছি এত বেশি কথা বলার জন্য? আপনি এখান থেকে চলে যান। 1 ঘন্টা পর আসতে বলেছি, 1 ঘন্টা পরে আসবেন। ম্যানেজার চলে গেল। কেবিনে তাড়াতাড়ি করে আইরিনের আব্বুকে কল দিল। এদিকে আকাশের হাত থেকে রক্ত পড়ে পুরো ফ্লোর ভেসে গেছে। প্রায় 25 মিনিট ধরে দাঁড়িয়ে আছে আকাশ। হঠাৎ করে আকাশ পড়ে গেল ফ্লোরে। এদিকে আইরিন এখনো তার চেয়ারে বসে আছে। আকাশ যে পড়ে গেছে এটা তার খেয়াল নেই। প্রায় 35 মিনিট পর আইরিনের আব্বু আসলো। আকাশকে নিচে পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি করে ম্যানেজারকে নিয়ে আকাশকে ধরে নিয়ে চলে আসলো নিচে। গাড়িতে উঠিয়ে চলে আসলো ঢাকার সবচেয়ে বড় হাসপাতালে। আকাশের অবস্থা দেখে ডাক্তার নার্সদের উদ্দেশ্য করে বলতে লাগলো, নার্স, তাড়াতাড়ি করে ওনাকে উঠিতে নিয়ে চলো। ডাক্তারের কথা শুনে নার্স তাড়াতাড়ি করে আকাশকে নিয়ে ওটিতে চলে গেল। বেশ কিছুক্ষণ পর একজন নার্স এসে আকাশের আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনারা ইমিডিয়েটলি 5 ব্যাগ বি নেগেটিভ রক্ত ব্যবস্থা করেন, না হলে তাকে বাঁচিয়ে রাখা যাবে না। আমাদের কাছে 2 ব্যাগ রক্ত আছে, আমরা এই 2 ব্যাগ রক্ত 1 ঘন্টা চালাতে পারবো। ওনার পুরো শরীর থেকে রক্ত শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমরা রক্তের ব্যবস্থা করতেছি। আপনারা এক কাজ করেন, এই 2 ব্যাগ রক্ত চালাতে থাকেন। ম্যানেজার সাহেব, আপনি তাড়াতাড়ি করে বিভিন্ন হাসপাতাল খোঁজ নেন। ম্যানেজারের কথা শুনে আইরিনের আপু কল দিল আইরিনকে। এদিকে আইরিন কলটা রিসিভ করলো না। বেশ কয়েকবার কল দিল কিন্তু কল রিসিভ করলো না। আইরিনের আপু ম্যানেজারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যানেজার সাহেব, আপনি আরিনার অফিসে যান। ওই অফিসে বি নেগেটিভ এর রক্ত যার গায়ে আছে তাদেরকে নিয়ে আসেন তাড়াতাড়ি। টাকা লাগবে টাকা দেবো, তাড়াতাড়ি জানেই না গাড়ি চাবি। ম্যানেজার তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে আসলো আইরিনের অফিসে। বি নেগেটিভ রক্ত যাদের আছে তাদেরকে নিয়ে চলে আসলো হাসপাতালে। ডাক্তাররা তাদের শরীর থেকে রক্ত নিয়ে তাদেরকে বিদায় করে দিল। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর ম্যানেজার আইরিনের আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, আমি বারবার ম্যাডামকে বলেছিলাম যে এরকম একটা অসুবিধা পড়তে হবে, কিন্তু ম্যাডাম আমার কথা কানেই নেয়নি। ওটা আমাকে বকাবকি করে তার কেবিন থেকে বের করে দিয়েছে। সামান্য একটা ছোট ঘটনার জন্য এরকম একটা ঘটনা ঘটে গেছে। আইরিনের কমন সেন্স বলতে কোনো কিছুই নেই। সে কিভাবে এরকম কাজটা করতে পারলো আমি এটাই ভাবতেছি ম্যানেজার। স্যার, প্রথম দিন যখন আকাশ অফিসে এসেছিল তখন ম্যাডাম আকাশের সাথে খারাপ ব্যবহার করেছে, আকাশের গালে চড় মারছে। আজকেও ম্যাডাম আকাশের গালে চড় মারছে। আপনি একবার আকাশের গালের দিকে তাকিয়ে দেখবেন, হাতের 5 আঙুলের দাগ বসে গেছে। ম্যানেজার আইরিনের আব্বুর সাথে কথা বলতেছে। বেশ কিছুক্ষণ পর ডাক্তার আসলো। আইরিনের আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনাদের ভাগ্য ভালো, এত তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করে এনেছে। কিন্তু আমি ভাবতেছি এরকম কাজটা করলো কি?
হাতে কামড় দিয়েছে, দুই জায়গায় দুইখানে প্রায় অনেকগুলো দাঁত ভেতরে ঢুকে গিয়েছিল এটার কারণে। পুরো শরীর থেকে রক্ত পড়ে গেছে এবং অনেকক্ষণ হয়তো দাঁড়িয়েছিল। তবে এখন চিন্তা মুক্ত থাকে, কিছুক্ষণের মধ্যে ওনার জ্ঞান চলে আসবে। ওনাকে রেস্টে থাকতে হবে কয়েকটা দিন, আর খেয়াল রাখবেন ওনার উপরে যাতে আর কেউ আঘাত না করে। ঠিক আছে ডাক্তার, আমি দেখে শুনে রাখবো। আর কিছু করতে হবে নাকি? এখন আর তেমন কিছু করতে হবে না, তবে আপনি আমার সাথে আসেন, আমি কিছু ঔষধ লিখে দিতেছি। সন্ধ্যায় হয়তো তাকে রিলিজ দিয়ে দেবো। সন্ধ্যায় ঔষধগুলো কিনে নিয়ে বাসায় চলে যাবেন। ভালো ভালো শাক সবজি এবং দুধ খাওয়াতে হবে। ঠিক আছে ডাক্তার। আরিনের আব্বু চলে আসলো ডাক্তারের সাথে তার কেবিনে। ডাক্তার কিছুক্ষণ কথা বলে আরিনের আব্বুকে ওষুধ লিখে দিল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। আকাশকে রিলিজ দিয়ে দিতেই আকাশ আরিনের আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার আপনি বাসায় চলে যান, আর আমি এখন বাসায় চলে যেতে পারবো একা একা। আমি তোমাকে একা একা কোথাও যেতে দিব না, আর তোমাকে আমি আমার বাসায় নিয়ে যাবো। যতদিন তুমি ভালো হচ্ছ না ততদিন তোমাকে আমাদের বাসায় রাখবো। আমি নিজে খেয়াল রাখবো তোমার উপরে। তার কোনো প্রয়োজন নেই স্যার, আমি এখন সুস্থ আছি। আপনি আমাকে একটা গাড়িতে উঠিয়ে দেন, আমি বাড়িতে চলে যাব। ঠিক আছে, তুমি যেহেতু আমাদের বাসায় থাকবে না, চলো আমি তোমাকে তোমাদের বাসা পৌঁছে দিয়ে আসি। এই বলে আইরিনের আব্বু এবং ম্যানেজার আকাশকে ধরে ধরে নিয়ে চলে আসলো নিচে। আকাশকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে আসলো আকাশদের বাসায়। আকাশকে গাড়ি থেকে নামি দুজন ধরে ধরে নিয়ে আসলো আকাশদের বাড়ির গেটের সামনে। কলিং বেল দিতেই আকাশের আম্মু সে দরজা খুলে দিল। আকাশের এরকম অবস্থা দেখে আকাশের আম্মু উতলা হয়ে বলতে লাগলো, আকাশ তোর কি হয়েছে? কি ব্যাপার স্যার? আকাশের কি হয়েছে? তার এইরকম অবস্থা কিভাবে? তার হাতে ব্যান্ডেজ কেন? আপনাকে পরে সবকিছু খুলে বলতেছি, এখন আমাদেরকে ভেতরে যেতে দেন। আকাশকে এখন শুয়ে দিব। আকাশকে ওরা দুজন ভিতরে নিয়ে এসে আকাশের রুমে শুয়ে দিল। আকাশের আম্মুকে সবকিছু বলে দিয়ে চলে আসলো যার যার বাসায়। এদিকে আকাশের আম্মু আকাশের খেয়াল রাখতেছে। আধা ঘন্টা পর আকাশের আব্বু বাড়ির ভিতর প্রবেশ করে সোজা চলে আসলো আকাশের রুমে। এসে আকাশকে বিছানায় শুয়ে থাকতে দেখে আকাশের আম্মু আকাশকে খাইয়ে দিতেছে। এটা দেখে আকাশের আব্বু আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, তোর ওই অফিসের চাকরিটা করার দরকার নেই, তুই অন্য জায়গায় চাকরি কর, আর না হয় আমার কাছ থেকে টাকা নিয়ে যে কোনো একটা ব্যবসা কর। আগে সুস্থ হই, তারপরে দেখা যাবে আমি ওই অফিসে চাকরি করি নাকি চাকরি করি না। যাও ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো, অফিস থেকে এসেছো। আকাশের আব্বু চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় আকাশের আম্মু আকাশের আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ কি এমন করেছে যে এইরকম করেছে? তোমার বসের মেয়ে অনেক বেশি অপরাধ করে ফেলেছে নাকি আমার ছেলেটা? এটা আমি কিভাবে জানবো? এটা তো একমাত্র আমার ছেলে জানে। তোমার ছেলে ম্যাডামের সাথে কি হয়েছে? দুইজন বসে কথা বলতেছে। এমন সময় বাড়ির কলিং বেলটা বেজে উঠলো। আকাশের আম্মু তড়িঘড়ি করে তাকিয়ে দেখে রাত 1:42 বাজে। আকাশের আম্মু আকাশের আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার আকাশের আব্বু? এত রাতে আবার আমাদের বাসায় কি এসেছে? যাও তো গিয়ে দরজা খুলে দেখে আসো কি এসেছে। আকাশের আব্বু সোফা থেকে উঠে চলে আসলো দরজার সামনে। দরজা খুলতেই দেখতে পেল আরিন দাঁড়িয়ে আছে। এত রাতে আরিনকে দাঁড়িয়ে থাকতে দেখে আকাশের আব্বু বলতে লাগলো, কি ব্যাপার ম্যাডাম, আপনি এত রাতে আমাদের বাসায় এসেছেন? কোনো জরুরি প্রয়োজন নাকি? আকাশ এখন কেমন আছে? আর সে কোথায়? আকাশ এখন পুরোপুরি সুস্থ আছে। আকাশ এখন পুরোপুরি সুস্থ আছে। সে তার রুমে ঘুমাইতেছে। আর আপনি এত রাতে এখানে এসেছেন কেন? স্যার কি আপনাকে বকাঝকা করেছেন? জানি না, তবে আমি এখানে এসেছি অন্য কারণে। আকাশের সাথে আমি দেখা করব। আকাশ তো এখন ঘুমাচ্ছে, তার সাথে আপনি কিভাবে দেখা করবেন? এখন দেখা করতে পারবেন না। সকালে আমি আকাশকে আপনাদের অফিসে পাঠিয়ে দেব। আপনি এখন বাড়িতে চলে যান। না, আমি এখন বাড়িতে যাব না। আমাকে আলাদা একটা রুমের ব্যবস্থা করে দেন, আমি ওই রুমে ঘুমাবো। সকালবেলা আকাশের সাথে দেখা করে এরপরে আমি অফিসে যাব। আকাশের আব্বু আরিনকে নিয়ে চলে আসলো আকাশের পাশের রুমে। রুমটা ভালোভাবে গুছিয়ে দিয়ে আকাশের আম্মু চলে গেল নিচে। আরিন এত রাতে কেন এখানে আসলো চলেন শুনে আসি আরিন অফিস থেকে কি করেছে। আরিন অফিসে বসে আছে। আকাশকে নিয়ে যাওয়ার পর সন্ধ্যা 7টা। আরিন তার কেবিন থেকে বের হয়ে চলে আসলো নিচে। গাড়িটা নিয়ে সোজা তাদের বাড়িতে চলে আসলো। রাত 10টা। আরিনের আব্বু বাড়িতে ফিরতে দেখতে পেল আরিন বসে বসে টিভি দেখতেছে, হাতে রিমোট। আরিনের আব্বু আরিনের সামনে দাঁড়িয়ে আরিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুই এই বাড়িতে এসেছিস কেন? তোর এই বাড়িতে জায়গা নেই, তুই এই বাড়ি থেকে বের হয়ে যা। তুই যাকে এরকম অবস্থা করেছিস জানিস সে এতদিন কোথায় থাকতো? সে এতদিন তোর জায়গায় বসে থাকতো। তার আব্বুকে চিনিস? তার আব্বু আমাকে যেভাবে সাহায্য করেছে তার সাহায্যের মূল্য আমি দিতে পারবো না। নিজের সকল জায়গা সম্পত্তি বিক্রি করে দিয়ে আমাকে টাকা এনে দিয়েছে ব্যাংক থেকে। এরপর আমি বিশাল অফিসের মালিক এবং কয়েকটা বাড়ির মালিক। তুই নিজেও জানিস না আকাশের সাথে আমি বিয়ে ঠিক করে রেখেছি তোর, কিন্তু তোকে কখনো জানাই নাই। ভাবছিলাম কয়েকদিনের ভিতর তোকে জানিয়ে দেবো, কিন্তু তুই যে কাজ করলি এতে আমার মানিজ্য একদম ধুলে মিশিয়ে দিয়েছিস। তুই আকাশকে তুই অসুস্থ বানিয়েছিস। তুই যতদিন আকাশকে সুস্থ না করে আমার সামনে নিয়ে আসবি ততদিন তুই এই বাড়িতে থাকতে পারবি না। ভাবিস না তোর অ্যাকাউন্টে টাকা আছে বলে তুই অন্য জায়গায় গিয়ে থাকবি। তোর অ্যাকাউন্ট এবং তোর যে হোটেল আছে ওই হোটেল আমি ব্লক করে দিয়েছি।
ওখান থেকে তুই টাকা নিতে পারবি না এবং তোর অ্যাকাউন্ট থেকে তুই টাকা তুলতে পারবি না। এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা। আরিন মাথা নিচু করে বাড়ি থেকে বের হয়ে চলে আসলো রাস্তায়। ফোনের কভারের ভিতরে প্রায় 2000 টাকা রাখা ছিল। ওই টাকা দিয়ে আকাশের জন্য কিছু ফল এবং রিক্সা ভাড়া দিয়ে চলে আসলো আকাশদের বাসায়। তারপর কি হয়েছে আপনারা তো দেখলেন। পরের দিন সকাল 10টা আকাশ ঘুম থেকে উঠে নিচে আসতে দেখতে পেল আইরিন বসে আছে সোফায়। এটা দেখে আকাশ মাথা নিচু করে সোজা চলে আসলো খাবার টেবিলে। আইরিন আকাশকে দেখে খাবার টেবিলে এসে আকাশকে খাবার দিতে লাগলো। আকাশ না খেয়ে উঠে যাইতেছে। এটা দেখে আইরিন আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, আই এম রিয়েলি সরি। আসলে আমি বুঝতে পারি নাই যে এরকম একটা পরিস্থিতি হয়ে যাবে। আমাকে মাফ করে দাও। আমি তোমার কাছে মাফ চাইতে এসেছি। যখন পরিস্থিতি শিকার হয়েছিলাম তখন আপনি আপনার জেদ রাগ নিয়ে বসেছিলেন, এখন এসেছেন কেন মাপ চাওয়ার জন্য? নিশ্চয়ই আপনার আব্বু বলেছে আমার কাছ থেকে মাপ চাইতেন, তাই না? সরি, আমি আপনাকে মাফ করব না এবং আপনার অফিসার জয়েন্ট করব না। আমি আমার মেধা দিয়ে নতুন একটা অফিস তৈরি করব। আব্বু, আমার জন্য ব্যাংক থেকে 1 কোটি টাকা লোন তুলে দাও। 5 মাসের ভিতরে আমি এই 1 কোটি টাকা পরিশোধ করে আবারও টাকা তুলবো। আকাশ, আমি তোমার কাছে মাফ চাইতে এসেছি। প্লিজ মাফ করে দাও। আর আমি তোমাকে কখনো কোনো কিছু বলবো না। আকাশ, মেয়েটা যেহেতু এত করে তোর কাছে মাপ চাইছি, তাহলে মাফ করে দে মেয়েটাকে। আকাশ বেশ কিছুক্ষণ চুপ থেকে আইরিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ঠিক আছে, মাফ করে দিলাম আপনাকে। এখন আপনি আপনার বাসায় চলে যান। আইরিন আকাশের চোখের দিকে তাকিয়ে চুপ হয়ে দাঁড়িয়ে রইল। এদিকে আকাশ খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। আইরিন আকাশের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শাশুড়ি মা, আপনার ছেলের রাগ ভাঙাবো কিভাবে? সে তো মনে হয় আমার উপরে অনেক রেগে আছে। আইরিনের মুখ থেকে আকাশের আম্মু এই কথা শুনবে কখনো আশা করে নাই। এদিকে আকাশের আব্বু বিষয়টা বুঝতে পেরে চুপ হয়ে রইল। আকাশের আম্মু একবার আকাশের আব্বুর দিকে তাকিয়ে আরেকবার আইরিনের দিকে তাকিয়ে বলতে লাগলো, আমি কিভাবে জানবো? তুমি নিজেকে জিজ্ঞেস করে আসো সে কিভাবে রাগ ভাঙাতে যায়। তাকে জিজ্ঞেস করলে অবশ্যই সে বলবে। আইরিন আর নিচে না থেকে সোজা চলে আসলো আকাশের রুমে। আইরিনকে দেখে আকাশ বলতে লাগলো, কি ব্যাপার, আপনি আমার রুমে এসেছেন কেন আর দরজা লাগাচ্ছেন কেন? আপনি এখান থেকে চলে যান, আপনাকে দেখতে ইচ্ছা করতেছে না। আমাকে দেখতে ইচ্ছে করতেছে না, কিন্তু এখন থেকে প্রতিদিন আমাকে দেখতে হবে, কারণ আমি যে তোমার বউ। আপনাকে আমি কবে বিয়ে করলাম? আপনি আমার সামনে বলতেছেন আপনি আমার বউ। আমি আপনার বউ, আমাকে বিয়ে করতে হবে, তাহলে আমি আপনার বউ হয়ে যাব। এই বলে আইরিন আকাশের পাশে বসে আকাশের টেবিলের উপর থেকে একটা আপেল নিয়ে কেটে কেটে খাওয়াতে লাগলো আকাশকে। সারাদিন আকাশের রুম থেকে সন্ধ্যায় নিচে নামতে দেখতে পেল আইরিনের আব্বু বসে আছে। আইরিন তার আব্বু আম্মুকে দেখে মাথা নিচু করে চলে আসলো রান্নাঘরে। আইরিনের আব্বু আকাশের আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশের আব্বু, আমার মেয়েটা ঠিকঠাক কাজ করতেছে তো আপনাদের বাসায়? আপনার ছেলের বউ কিন্তু হাতের রান্না খেয়ে দেখতে পারেন, অসাধারণ। যেদিন এই বাড়ির বউ হয়ে আসবে, ওই দিন আমি আমার বৌমার হাতে রান্না খাবো। আকাশের আম্মু, যাও গিয়ে রান্না বসিয়ে দাও। আজকে স্যার আর ম্যাডাম আমাদের বাসায় থাকবে। আকাশের আব্বুর কথা শুনে রান্নাঘর থেকে আইরিন জোরে জোরে বলতে লাগলো, আজকে আমি আমার শ্বশুর শাশুড়ি এবং বাকি সবাইকে নিজে রান্না করে খাওয়াবো। শাশুড়ি মা রান্না করে এসে আমাকে সবকিছু দেখিয়ে দিয়ে যান। আকাশের আম্মু আরিনকে সবকিছু দেখিয়ে দিয়ে চলে গেল। এদিকে আকাশ তার বন্ধুদের সাথে ফোনে আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যা 7টা, সবাই নিচে বসে চা খাইতেছে। এদিকে আকাশ নিচে এসে দেখে আরিনের আব্বু আম্মু চলে এসেছে। তাদেরকে সালাম দিয়ে সোফায় বসে পড়লো। আরিনের আব্বু আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, এখন কেমন লাগতেছে তোমার? সবকিছু ঠিকঠাক আছে তো? শরীর খেয়াল রাখো কিন্তু। হ্যাঁ, শরীরের খেয়াল রাখতেছি। আকাশ, তোমার সাথে আমি কিছু কথা বলতে চেয়েছিলাম, তুমি কি আমার সাথে একটু ছাদে আসতে পারবে? হ্যাঁ, চলেন যাওয়া যাক ছাদে। আকাশ এবং আরিনের আব্বু চলে আসলো ছাদে। দুজন চুপচাপ দাঁড়িয়ে আছে। এমন সময় আরিনের আব্বু বলতে লাগলো, আকাশ, তোমাকে না জেনে তোমার সাথে আমি আমার মেয়ের বিয়ে ঠিক করে রেখেছিলাম আরো 2 বছর আগে। তোমার আব্বুর সাথে আমি কথা বলে রেখেছিলাম। ভেবেছিলাম যে তুমি অফিসে জয়েন করলে এর 1 মাস পর আমি তোমার সাথে কথা বলে বিয়েটা দিয়ে দেবো, কিন্তু এরকম একটা পরিস্থিতি হবে আমি কখনোই জানতাম না। তুমি কি আমার মেয়েকে এখন বিয়ে করতে চাও? আমার মেয়েটা এমনিতে একটু রাগী, তবে তাকে যদি তার মতো করে সামনে রাখতে পারো তাহলে দেখবে তোমরা দুজন অনেক সুখী হবে। স্যার, আপনি বলতেছেন যে আপনার মেয়েকে বিয়ে করার জন্য? আমি বিয়ে করতে পারবো, কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। আজকে যেভাবে সারাদিন খেয়াল রেখেছে আমার ওইভাবে সারা জীবন খেয়াল রাখতে হবে। তবে আজকে আমি বিয়ে করতে পারবো না, কালকে আমি বিয়ে করব। আমার বন্ধু বান্ধব আছে, তাদেরকে হালকা পাতলা তো খাওয়াতে হবে বাসায় এনে। ঠিক আছে, আমি তাহলে ছোট করে আয়োজন করে ফেলি তোমাদের বাসায়, সেটা আমারও কয়েকজন লোক এসে খাওয়া দাওয়া করতে পারে, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এসে খাওয়া দাওয়া করতে পারে। ঠিক আছে, আর আপনি আপনার মেয়ের সিদ্ধান্ত নিয়ে নেবেন। সে যদি না করতে চায় তাহলে আমি জোর করব না।
আকাশ আইরিনের আব্বুর সাথে আরো কিছুক্ষণ কথা বলে চলে আসলো নিচে। সবার সাথে বসে বসে কথা বলতেছে। আইরিনের আব্বু আকাশের আব্বুর সাথে কথাবার্তা বলে বাড়িটা সাজানোর জন্য ডেকোরেশনের লোকেদেরকে ফোন দিয়ে বলে দিল। রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই গল্প করতে লাগলো। গল্প করতে করতে কখন যে সকাল হয়ে গেছে খেয়াল নেই। সকালে হালকা পাতলা আয়োজন নাস্তা করে ফেলো সবাই। দেখতে দেখতে দুপুর হয়ে আসলো। বাবুজি রান্না শেষ হয়েছে, তাই ছোট্ট করে আয়োজন করা হয়েছে। কয়েকজন লোককে দাওয়াত দেওয়া হয়েছিল, তাদেরকে খাওয়া দাওয়া করিয়ে ফেললো। সন্ধ্যা হতেই কাজে ডেকে এনে আকাশ এবং আইরিনের বিয়েটা দিয়ে দিল। রাত 11টা আকাশ খাবার হাতে নিয়ে তার রুমের ভিতর প্রবেশ করলো। দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় এসে খাবারগুলো রেখে আকাশ আইরিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই নেন, আপনার জন্য খাবার নিয়ে এসেছি, খাবারগুলো তাড়াতাড়ি খেয়ে ফেলেন। আইরিন চুপচাপ বসে আছে এখনো। এদিকে আকাশ আইরিনকে বসে থাকতে দেখে আরেকটা ধমক দিয়ে বলতে লাগলো, এতদিন আপনি আমার অফিসের বস ছিলেন, এখন আপনি আমার বউ। চুপচাপ খাওয়া দাওয়া শেষ করেন, আমি ঘুমাবো আবার। আপনি আমাকে খাইয়ে দেন, তাহলে আমি খাবার খাবো। তাছাড়া আমি খাবার খাবো না। ঢং করার এত প্রয়োজন নেই, তাড়াতাড়ি খাবার খেয়ে ফেলেন, আমি খাবার খাইয়ে দিতে পারবো না। আকাশের ধমক শুনে আইরিন কান্না করে দিল। এইদিকে আকাশ আইরিনের কান্না দেখে আইরিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কান্না বন্ধ করেন, খাইয়ে দিতেছি। আকাশ আইরিনকে খাইয়ে দিল। বেশ কিছুক্ষণ দুজন চুপচাপ বসে থাকার পর আকাশ যে বিছানায় শুয়ে পড়েছে। এমন সময় আইরিন আকাশকে টান মেরে আবারও বসিয়ে দিল। এটা দেখে আকাশ আইরিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি সমস্যা আপনার? এইভাবে আমাকে বসিয়ে দিলেন কেন? আপনাকে বসিয়ে দিয়েছে কেন এটা আমি বলতেছি। সারা রাত আমার সাথে গল্প করতে হবে, আর যদি গল্প না করতে মন চায় তাহলে আদর করতে হবে। কোনটা করবেন বলেন? গল্প করা বাদ, আদর করব সারা রাত, এটা হলে আমি রাজি আছি। আপনি রাজি আছেন তো? হ্যাঁ, আমি রাজি আছি। আর আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। আমার ভুলগুলো ক্ষমা করে দিয়েন। আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। ঠিক আছে, আপনি যেহেতু আমার বউ, আপনাকে মাফ করে দিয়েছি। এখন আমাকে আমার কাজ করতে দেন। এই বলে আকাশ আইরিনের ঠোঁটের সাথে তার ঠোঁট একত্রিত করে দিল। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর আকাশ আইরিনের শাড়িটা খুলে ব্লাউজ খুলে ফেল। আস্তে আস্তে আইরিনের মুখ থেকে শুরু করে একেবারে নাভি পর্যন্ত চুমু দিতে লাগলো আকাশ। এইদিকে আইরিন বারংবার কেঁপে উঠতেছে। এটা দেখে আকাশ বেশি বুঝতে পারতেছে খুব তাড়াতাড়ি আদর করতে হবে। আকাশ আরো কিছুক্ষণ চুমু দিয়ে আইরিনকে আদর করার জন্য নেমে পড়লো নতুন এক মিশনে।